স্বাগত একুশে বিজনেসে, সঙ্গে আছি আমি সাআদ হাবিব সেতু। দর্শক, এখন রয়েছে দেশের আবাসন খাত ও আসন্ন বাজেট নিয়ে বিশেষ আলোচনা, আর এই আলোচনায় আমাদের সাথে যুক্ত হচ্ছেন ভার্চুয়ালি আবাসন খাতের উদ্যোক্তাদের সংগঠন রিহাবের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ আলী আফজাল। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত জানাচ্ছি রিহাব প্রেসিডেন্ট। আপনার কাছে একদম শুরুতে জানতে চাই যে বাজেটের আর 24 ঘন্টার সময় সম্ভবত বাকি নেই, এবং এই সময় এসে আপনার কাছে একটু রিকল করতে চাই, একটু জানতে চাই যে রিহ্যাব এই এই যে ক্রাইসিস মোমেন্টে সরকারের কাছে বাজেটে তাদের প্রস্তাবনা কি দিয়েছিল এবং এখন তারা কি ধরনের রিটার্ন পাচ্ছে, মানে আমরা জানতে চাই আপনার কাছে বাজেটে আপনাদের দাবিগুলো কতটা প্রতিফলন হলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে এখনো বাজেট উপস্থাপিত হয়নি। আমরা আশা করছি আগামীকাল বাজেট উপস্থাপিত হবে। আপনি জানেন যে রিহাব এর সদস্য এবং আমরা আবাসন সেক্টরটা হ্যান্ডেল করি। আবাসন বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ সেক্টর। এই সেক্টরে আজকে শুধু নয়, অনেকদিন আগের থেকেই শুরু হয়েছে, প্রচন্ড ধস নেমেছে। যদি এই মুহূর্তের কথা বলি, আমাদের আবাসন সেক্টরের প্রায় 60% আমাদের কেনাবেচা কমে গেছে। অন্যদিকে আবাসন সেক্টরের যে র মেটেরিয়াল আছে, রড সিমেন্ট থেকে শুরু করে সবগুলোরই গড় পড়তে প্রায় 31% দাম বেড়েছে। এমতো অবস্থায় এটা একটা ব্লুমিং সেক্টর, যে সেক্টর আমাদের জিডিপিতে যদি সাপোর্ট ইন্ডাস্ট্রি সহ ধরি, আমরা প্রায় 18% কন্ট্রিবিউট করে থাকি, এবং এই সেক্টরে প্রায় 50 লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে। এই সেক্টরটা কিন্তু আপনি জানেন যে দেশের বাইরে থেকে রেমিটেন্স আছে। আমাদের প্লট ফ্ল্যাট বিক্রির মাধ্যমে আমাদের রিহাবের 1800 যে মেম্বার আছে এবং নন রিহাব মেম্বার আছে, তাদের মাধ্যমে প্রায় 20 থেকে 22% রেমিটেন্স কিন্তু এটার মাধ্যমে আসে। তো ইটস এ বিগ সেক্টর, কিন্তু আসলে বড় ধরনের সমস্যার মধ্য দিয়ে আমরা সময় পার করছি। তো আমি মনে করি সরকারের এই সেক্টরে গুরুত্ব দেওয়া উচিত। এই বিষয় নিয়ে আমরা ইতিমধ্যে কথা বলেছি রাষ্ট্রের সাথে। আমাদের কতগুলো বেসিক প্রবলেম, আমি শুধু আমাদের বলবো না, রাষ্ট্রের সমস্যাটা, সেই বেসিক সমস্যাগুলো আসলে দূর করা দরকার। একটা হচ্ছে রেজিস্ট্রেশন কস্ট। যে আমাদের যে রেজিস্ট্রেশন কস্ট যেটা না হয়, এটা আসলে শুধু এশিয়াতে নয়, আসলে গ্লোবালি কিন্তু এরকম নাই। এই রেজিস্ট্রেশন কস্ট আমরা বলেছিলাম যে এটা কমিয়ে নিয়ে আসা, এটা যেন 4%-এর মধ্যে নিয়ে আসা হয়। এখানে আরেকটি বিষয় বলে রাখি, এই রেজিস্ট্রেশন কস্টের সাথে কিন্তু এই ব্ল্যাক মানি, হোয়াইট মানি জড়িত। আমরা বারবার বলেছি, আমাদের যখন একজন ক্রেতা যখন ফ্ল্যাট কেনে, কথার কথা, যে একটা ফ্ল্যাট কিনলো 2.5 কোটি টাকা দিয়ে, যে রাষ্ট্রের যে নির্ধারিত যে নিয়ম আছে, স্কোয়ার ফিটের একটা ফি ধরা আছে, শতাংশ প্রতি একটা রেট মৌজা ভিত্তিক ধরা আছে, সেই ভিত্তিতে রেজিস্ট্রি হয় কিন্তু ওরা 50 লক্ষ টাকায়। অর্থাৎ ক্রেতা কিন্তু 2.5 কোটি টাকা, সে মাত্র 50 লাখ টাকার বিনিময়ে সে কিন্তু হালাল করে ফেললো। বাট আমি বিক্রেতা, আমি কিন্তু 2 কোটি টাকা কিন্তু আমি আমি কোনো কাজে লাগাতে পারছি না, এটা কিন্তু ব্ল্যাক মানি হয়ে যাবে। এটা একটা ফ্ল্যাটের কথা বলছি। যদি টোটাল বাংলাদেশের আমাদের সব মেম্বারদের বিক্রয় চিন্তা করেন, তাহলে এখানে হাজার হাজার কোটি টাকা, 40 থেকে 50 বা 60 হাজার কোটি টাকা কিন্তু এভাবে চলে আসে। তো আমরা বলতে চেয়েছিলাম যে এই রেজিস্ট্রেশন কস্ট, আমরা জানি রাষ্ট্রের টাকা দরকার, আমরা চাচ্ছি না রাষ্ট্রের ইনকাম কমুক। আপনি দেখেন, 2.5 কোটি টাকার ফ্ল্যাটটা যদি 50 লাখ টাকা রেজিস্ট্রি হয়, 15% রেজিস্ট্রি খরচ হয়, তাহলে আসে 7.5 লাখ টাকা। আপনি যদি 2.5 কোটি টাকায় যদি আমরা রেজিস্ট্রি করতে পারতাম বা করা হতো, তাহলে কিন্তু এখানে রাষ্ট্রের যে 3% নিলে কিন্তু 7.5 লাখ টাকা চলে আসে। সেখানে বলেছে যেটা 4% করা হোক, তাহলে রাষ্ট্রের ইনকাম বাড়বে আর ব্ল্যাক মানির উৎসটা বন্ধ হয়ে যাবে। তো আমরা প্রত্যাশা করি যে রাষ্ট্রের বিষয়টা বিবেচনা করবে, যে অ্যাকচুয়াল রেটে রেজিস্ট্রি হবে এবং আমাদের রেজিস্ট্রি খরচ 4%-এ নামিয়ে আনা হবে। জি, আপনি বলছিলেন, কিন্তু আমরা এখন পর্যন্ত যে ধরনের এনবিআর এর কাছ থেকে কাগজপত্র পেয়েছি, সেখানে আমরা দেখেছি যে নির্মাণ সামগ্রী, যেমন রডের দামের ক্ষেত্রে 150 টাকার জায়গায় 300 টাকা কর বাড়ানো হয়েছে। এরকম নির্মাণ সেবার উপরেও কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে 7.5% থেকে 10%। মানে আমি বলতে চাচ্ছিলাম যে আপনারা সরকারকে যে মেসেজগুলো দিয়েছেন, সরকার সেটা কতটুকু রিসিভ করেছেন বলে মনে করেন? দেখুন, আপনাকে ভাবতে হবে, এবং আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই যে আবাসন কিন্তু মানুষের এসেনশিয়াল যে নিডস আছে 5টা, তার মধ্যে একটা। আমরা খাদ্যের যেমন জনগণের নিশ্চয়তা দিব, আবাসনের নিশ্চয়তা দিতে হবে। খাদ্য হয়তো ইমিডিয়েটলি লাগে, কিন্তু দিন শেষে কিন্তু প্রত্যেকটা মানুষেরই কিন্তু আবাসন তার এসেনশিয়াল নিডস। গ্লোবালি, ন্যাশনালি কিন্তু আমি বাংলাদেশে বলছি না, দেশের বাইরে কিন্তু দেখা যায়, অস্ট্রেলিয়াতে, আমেরিকাতে, ইউরোপে, একজন মানুষজন প্রথম বাড়ি করে, তাই কিন্তু গভর্নমেন্ট থেকে তাকে টাকা দেওয়া হয়, সাবসিডি দেওয়া হয়। আর সেখানে এই আবাসন সেক্টর যদি ডেভেলপ না করা হয়, মানুষের যে যে এসেনশিয়াল নিডস, বাসাটা কিন্তু হবে না। তো আমরা সেই জায়গাটা বারবার কথা বলেছি। আপনি দেখেন যে আমরা ইন্টারেস্টের কথা বলেছি, যে ব্যাংক রেট যদি 16% হয়, 16% টাকা নিয়ে কোনো রিয়েল এস্টেট ব্যবসায়ী ব্যবসা করতে পারবে না। একই সাথে
আপনি দেখেন যে আমাদের যারা ক্রেতা যারা আছেন এই কাস্টমারও কিন্তু 16% ইন্টারেস্টে কিন্তু নিতে পারবে না। দেশের বাইরে রিয়েল এস্টেট সেক্টর ডেভেলপ করার জন্য সিঙ্গেল ডিজিটে লোন দেওয়া হয়, একই সাথে লং টার্ম যেটা বাংলাদেশের নাই, যে 20 থেকে 30 বছরের কিস্তি করে সুবিধা দেওয়া হয়। উপরন্তু আপনি যেটা বললেন সেখানে রডের দাম বাড়ানো হচ্ছে, সিমেন্টের দাম বাড়ানো হচ্ছে, তাহলে আলটিমেটলি কিন্তু আমাদের এই যে ব্যাকওয়ার্ড ফর লিঙ্কেজ যে সাপোর্ট মেটেরিয়ালগুলোর দাম বেড়ে যায়, আলটিমেটলি কিন্তু আমাদের স্কোয়ার ফিটের দাম আরো বেড়ে যাবে। তো আমাদের মধ্যম আয়ের মানুষ যারা আছে, নিম্ন মধ্যম আয়ের মানুষ যারা আছে, তারা কিন্তু আর এই ফ্ল্যাট প্লট কিনতে পারবে না। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এই জায়গাটা আমি মনে করি গভর্নমেন্টকে অ্যাড্রেস করা দরকার। আরেকটি বিষয় আপনাকে বলতে চাই যে বিভিন্ন প্রোডাক্টে যখন গভর্নমেন্ট ট্যাক্স বাড়ায় বা বিভিন্ন সার্ভিস বা সেবা যখন বাড়ায়, তো এই ট্যাক্স বাড়ানোর কারণে তা ওই কোম্পানিগুলো বা ওই কোম্পানি অ্যাসোসিয়েশনগুলো তাৎক্ষণিকভাবে তাদের মূল্য কিন্তু বাড়িয়ে দেয়। কিন্তু দুর্ভাগ্য আমরা কিন্তু আমাদের রিহ্যাব মেম্বাররা চাইলে কিন্তু সেটা করতে পারে না। কারণ হচ্ছে যে আমাদের কেনাবেচা কিন্তু একদিনে শেষ হয় না। একটা প্লট যখন বুকিং হয় সেটা কিন্তু 3 বছর, 4 বছর, 5 বছর পর্যন্ত কিন্তু তার বুকিং মানে দিতে থাকে, কিস্তি দিতে থাকে। 5 বছর পরে যে সেটেল হয়। এখন 2 বছর পরে বা 1 বছর পরে সাডেনলি যখন দামটা বেড়ে যায়, তখন কিন্তু আমাদের ওই ক্রেতার সাথে কিন্তু আমরা হঠাৎ করে বলতে পারি না যে 31% দাম বেড়েছে, আপনাকেও 31% আমাদেরকে মূল্য বাড়িয়ে দিলাম, এটা পে করতে হবে। এটা কিন্তু আমরা যখনই বলবো তখনই গন্ডগোল লেগে যাবে। তো এই জায়গাটা আমাদের বুঝতে হবে যে আমরা একটু কতটা বিপজ্জনক অবস্থার মধ্যে আছি। অন্য যে কোনো সেক্টর কিন্তু দেখবেন যখনই গভর্নমেন্ট দাম বাড়ে, এই যে ইরান এবং আমেরিকার যুদ্ধ যখন শুরু হলো, তখন বলতে গেলে অলমোস্ট সব প্রোডাক্টের দাম বেড়েছে, কিন্তু আমরা আবাসন সেক্টরে কেউ দাম বাড়াতে পারিনি। কারণ আমাদের সাথে তো লং টার্ম চুক্তি হয় একজন ক্রেতার সাথে, যেমন ফ্ল্যাট কেনে, প্লট কেনে, চুক্তি হয়। আমরা চাইলে কিন্তু দাম বাড়াতে পারি না। তো সেই জায়গায় তো রাষ্ট্রকে ভাবতে হবে যে এটা রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ অর্গান, মানুষের এসেন্সিয়াল নিডস এর মধ্যে এটা একটা। মানুষের যেহেতু এসেন্সিয়াল নিডস, তো সেখানে রাষ্ট্রকে অবশ্যই সাপোর্ট দিতে হবে, অবশ্যই রাষ্ট্রকে আগে আসতে হবে। আমি আবারও বলছি যে আমাদের রেজিস্ট্রেশন খরচ কমাতে হবে। একই সাথে আপনি জানেন ট্যাক্স, আমরা রেজিস্ট্রেশন সময় ট্যাক্স দিচ্ছি, অন্যান্য ক্ষেত্রে আমরা ট্যাক্স দিচ্ছি, ইভেন এআইটি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিচ্ছি। কিন্তু দুঃখের বিষয় হলো যে এটা কিন্তু অ্যাডজাস্ট হয় না। এটা খুবই খুবই পরিতাপের বিষয়। আপনি দেখেন গ্লোবালি সারা দুনিয়াতে এআইটি মানে অ্যাডভান্স ট্যাক্স। এটার ব্যাখ্যা দুইটা হতে পারে, একটা রাষ্ট্রের টাকা দরকার, উনি ব্যবসায়ীদের কাছে আগাম নিয়ে নিচ্ছেন, ফাইন। অথবা ব্যবসায়ীদেরকে আমরা হয়তো ট্রাস্ট করি না, বিশ্বাস করি না, সে কারণে ব্যবসায়ীদের আগেই ট্যাক্স নিচ্ছি। বাট কোশ্চেন হচ্ছে এন্ড অফ দ্য ইয়ার আমরা যখন ব্যালেন্স শিটটা তৈরি করবো, তখন তো এটা সমন্বয় হতে হবে। আমার ট্যাক্স যদি বেশি যায় গভর্নমেন্ট ফেরত দেবে, ট্যাক্স কমলে আমি জমা দেবো। কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশের ইতিহাসে, আমি এই বিজনেস সেক্টরে, আমি তো আগে পাবলিক সেক্টরে ছিলাম, এখন বিজনেস সেক্টরে আমার বয়স অনেক দিন হয়ে গেল, প্রায় 26 বছর। তো আমরা দেখিনি কখনোই যে রাষ্ট্রের থেকে এই যে এআইটি বা অ্যাডভান্স ট্যাক্স যেটা নেওয়া হয় সেটা কিন্তু কখনোই ফেরত দেওয়া হয় না। এটা খুবই দুর্ভাগ্যজনক। তো এই জায়গাটা আমাদের স্বচ্ছ হতে হবে। আরেকটি বিষয় আমরা বারবার করে বলে আসছি বিজনেস কমিউনিটির পক্ষ থেকে, নট অনলি আবাসন সেক্টর, সেটা হচ্ছে যে আমরা যারা ট্যাক্স পেয়ার, আমরা যারা রেগুলার ট্যাক্স পে করি, তো আপনারা যদি সেই জায়গাটায় এই ট্যাক্স যদি আপনি ভার্টিক্যালি বাড়ান, তাহলে আলটিমেটলি আমাদের রেগুলার ট্যাক্স তাদের উপরে কিন্তু চাপটা বাড়বে। আর আপনি যদি হরিজন্টালি বাড়ান, তাহলে সেক্ষেত্রে কিন্তু, অর্থাৎ করের পরিধি বাড়ান, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যারা ট্যাক্স রেগুলার দেন তাদের উপর চাপটা আসবে না। হ্যাঁ, জি। দ্বিতীয় কথা হচ্ছে আমরা বারবার বলেছি যে আমরা দৃশ্যমান দেখতে চাই যে আমাদের ট্যাক্সের টাকাটা কোথায় ব্যয় হয়। কারণ আপনি জানেন বাংলাদেশ ছাড়া বিশ্বের অনেক দেশই আছে যেখানে মানুষ কিন্তু খুশি হয়ে ট্যাক্স দেয়। সেটার কারণ হচ্ছে যে তারা জানে যে তার ট্যাক্সের টাকা দৃশ্যমান কোথায় ব্যয় হয়, এক। দ্বিতীয় হলে সে যখন কোনো বিপদে পড়ে তখন এই ট্যাক্সের টাকা তাকে কিন্তু সাপোর্ট দেওয়া, হেল্প করা হয়। কিন্তু দুর্ভাগ্য আমাদের দেশে কিন্তু এই পরিবেশটি তৈরি হয়নি, যার জন্য আমাদের যারা ট্যাক্স আমরা দিচ্ছি তারা যে সবাই খুশি হয়ে যায় বিষয়টা এরকম নয়। তো যার জন্য আমার কাছে মনে হয় রাষ্ট্রের পক্ষ থেকে, এনবিআর পক্ষ থেকে মানুষকে আশ্বস্ত করা দরকার, মানুষকে আস্থায় নিয়ে আসা দরকার যে আপনাদের ট্যাক্সের টাকা যথাযথভাবে, নিয়মতান্ত্রিকভাবে, অনেস্টির সাথে এবং দক্ষতার সাথে সেটা ব্যয় করা হচ্ছে। অনেক সময় ব্যয় করা হয় কিন্তু আনপ্রোডাক্টিভ খাতে। ফর এক্সাম্পল আমি যদি বলি কর্ণফুলী টানেল, যে পরিমাণ টাকা ব্যয় করা হয়েছে সেখানে জি। তার আউটপুটটা কি? তো এটা কিন্তু রাষ্ট্রের ইনকাম না, এটা কিন্তু আমাদের জনগণের ট্যাক্সের টাকা প্লাস লোনের টাকা, যেটা আলটিমেটলি জনগণের উপরে চাপটা এসে পড়ছে। জি। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এই বিষয়গুলো বাজেটে আসা দরকার। আমি প্রত্যাশা রাখি বাজেটে মাননীয় প্রধানমন্ত্রী দেশের বাইরে থেকে আসছেন, দীর্ঘ সময় দেশের বাইরে ছিলেন, অনেক ভালো ভালো বিষয়গুলো উনি জানেন, উনি বলেছেন ওনার কাছে প্ল্যান আছে। আমি বিশ্বাস করি উনি সেই কাজটি করার চেষ্টা করবেন দেশের জনগণের জন্য, দেশের ব্যবসায়ী কমিটির জন্য। একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে মনে রাখবেন দেশের ব্যবসায়ী যদি ভালো থাকে তাহলে দেশ ভালো থাকবে, এবং দেশ ভালো থাকলে ব্যবসায়ীরা ভালো থাকবে। কারণ জি। আপনি জানেন দিন শেষে
সরকারের যে রাজস্ব একটা বড় অংশই কিন্তু আসে ব্যবসায়ীদের কাছ থেকে। জি তো রিয়া প্রেসিডেন্ট, আমি আরো একটা ইস্যুতে যেতে চাই আপনার কাছে। আমরা করের বিষয়টা বুঝতে পেরেছি, আমরা এবার একটু কর্মসংস্থান নিয়ে আপনার সাথে কথা বলতে চাই, কারণ আপনাদের সাথে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে লাখ লাখ শ্রমিক রয়েছেন যারা নির্মাণের সাথে জড়িত রয়েছেন, তাদের ব্যাপারটাও আমরা জানতে চাবো। কিন্তু একটা বিরতি নিতে হবে আমাকে, একটা ছোট্ট বিরতি নিয়ে আমি এসে তারপরে আমরা আবারও এই আলোচনায় যোগ হব। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পরেই, ততক্ষণ নিশ্চয়ই সঙ্গে থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি 21 বিজনেসের সঙ্গে আছেন সাউথ হাবিব সেতু। দর্শক, বিরতির আগে দেশের আবাসন খাত ও আসন্ন বাজেট নিয়ে কথা বলছিলাম আবাসন খাতের উদ্যোক্তাদের সংগঠন রিহ্যাবের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ আলী আফজালের সঙ্গে। প্রিয় দর্শক, 21 বিজনেসের এই অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। রিহ্যাবের প্রেসিডেন্টের কাছে যেতে চাই। বিরতিতে যাবার আগে আমরা এই খাত নিয়ে কথা বলছিলাম এবং কথা হচ্ছিল যে শ্রমিকদের কথা, এবং আরও একটা বিষয় আপনার কাছে প্রশ্ন করতে চাই। আপনাদের সাথে গত 2 দশকে বাংলাদেশে ফিটিংস কোম্পানি যুক্ত হয়েছে, ক্যাবলস যুক্ত হয়েছে, অসংখ্য রড সিমেন্টের ফ্যাক্টরি আমরা দেখতে পেয়েছি অবকাঠামোগত উন্নয়নের সময়। যদি আবাসন খাতের কোনো রকমের বিপাকে পড়ে যায়, আরও যদি মন্দার মধ্যে আপনারা পড়েন, সেক্ষেত্রে ব্যাকওয়ার্ড লিঙ্কেজও তো বড় ধরনের বিপদ পড়বে, এবং সেক্ষেত্রে কি অর্থনীতি একটা বড় শক খেতে যাচ্ছে? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আরেকটি কথা বলেছিলেন বিরতির আগে, সেটা হচ্ছে যে আমাদের যে ম্যান পাওয়ার যেটা আছে, তাদের কর্মসংস্থানের কথা বলেছিলেন আপনি। আপনি জানেন বাংলাদেশে এই মুহূর্তে প্রায় 7 কোটির উপরে তারুণ্যের শক্তি আছে, যেটা আমি বলবো যে অনেক দেশের পপুলেশনের থেকে বেশি। ইভেন কোনো কোনো দেশের পপুলেশনই 7 লক্ষ নয়, সেখানে আমাদের 7 কোটি তারুণ্যের শক্তি। ইটস এ বিগ অ্যাসেট ফর আস। বাট আপনি মনে রাখবেন, এর মধ্যে প্রায় কিন্তু 3 কোটির কাছাকাছি কিন্তু জবলেস। এই জবলেস যারা আছেন তাদের এই 3 কোটি মানুষের, আমি ইমোশনালি বলছি না, বাস্তবতা এই যে সরকারের পক্ষে 3 কোটি চাকরির কর্মসংস্থান করা আসলে কোনোভাবেই সম্ভব নয়। সেক্ষেত্রে অবশ্যই প্রাইভেট সেক্টরকে ফ্লারিশ করতে হবে। আমরা বারবার বলে আসছি প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, বিনিয়োগ বাড়াতে হবে। কিন্তু এবারে বাজেট আমরা দেখলাম, বাজেট অনেক বড় হয়েছে, ইটস ট্রু। বাট কোশ্চেন হচ্ছে এই বাজেটটি যত বড়ই হোক না কেন, এই বাজেট যদি এদেশের মানুষকে স্বস্তি না দেয়, ব্যবসায়ী যদি স্বস্তি না থাকে, এই বাজেট যদি দ্রব্যমূল্য কন্ট্রোল করতে না পারে, মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি যদি কন্ট্রোল করতে না পারে, তাহলে আলটিমেটলি কিন্তু সুফল জনগণ পাবে না। সেক্ষেত্রে আমি বলবো, প্রাইভেট সেক্টরে যদি বিনিয়োগ বাড়ানো না হয়, তাহলে কিন্তু প্রাইভেট সেক্টর ফ্লারিশ করবে না এবং কর্মসংস্থান কিন্তু বাড়বে না, বরং দিন দিন কমে যাবে। তো সেই জায়গা থেকে আমি বলবো, আপনি আরো ডেঞ্জারাস কথা বলেছেন যে আবাসন সেক্টর যদি নষ্ট হয়ে যায়, শুধু জিডিপি 13% ক্ষতি হয়, বিষয়টি এরকম নয়। বাস্তবতা হলে এটার সাথে রিলেটেড যতগুলো ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি আছে, বাংলাদেশের আমাদের 2000 মেম্বার যদি কাজ বন্ধ করে দেয়, কাজ করতে না পারে, ব্যবসা যদি না করতে পারে, তাহলে আলটিমেটলি কিন্তু এদেশের সমস্ত সিমেন্ট ইন্ডাস্ট্রি, তারপর আমাদের রড ইন্ডাস্ট্রি, তারপরে সিরামিক থেকে শুরু করে বাথরুম ফিটিং থেকে শুরু করে অসংখ্য যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি, সবগুলোই কিন্তু বিপদে পড়বে, বেকায়দায় পড়বে। সেক্ষেত্রে ইন্ডাস্ট্রি বেকায়দায় পড়বে, কর্মসংস্থান নষ্ট হবে, কর্মসংস্থান কমে যাবে। সো ইটস এ বিগ চ্যালেঞ্জ নট ফর আস, আমি বলবো ইটস বিগ চ্যালেঞ্জ অলসো ফর গভর্নমেন্ট। এই জন্য মুলুকি রাষ্ট্রকে অবশ্যই ভাবতে হবে যে এই সেক্টরটাকে গুরুত্ব দিয়ে কিভাবে ডেভেলপ করা যায়, কিভাবে সাপোর্ট দেওয়া যায়। আমরা কিন্তু বারবার বলে আসছি, আমরা কিন্তু ডাইরেক্টলি কোনো ফিনান্সিয়াল সাপোর্ট চাইনি। গভর্নমেন্টের কাছে বলেছে আমাদের কিছু নীতি সাপোর্ট দেওয়া দরকার। যদি নীতি সহায়তা দেওয়া হয়, তাহলে আমরা বিশ্বাস করি এই সেক্টরটা ফ্লারিশ করবে। এবং নট অনলি আমি বলবো, আমরা আবাসন সেক্টরের সংগঠন রিয়েল এস্টেটের মেম্বাররা নয় শুধু, বা রিহ্যাবের মেম্বার নয়, আমি বলবো যে এর সাথে রিলেটেড সমস্ত ইন্ডাস্ট্রি সাপোর্ট পাবে, তারা সার্ভাইভ করে টিকে থাকবে এবং আলটিমেটলি দেশের জিডিপিতে আমরা কন্ট্রিবিউশন যেটা করছি সেটা আরো অব্যাহত থাকবে। আপনি আরেকটি কথা আমি বলেছি, দেখেন এই প্লট সেলের মাধ্যমে কিন্তু ফরেন রেমিটেন্স, যেটা আমাদের বাংলাদেশকে রিজার্ভকে সমৃদ্ধ করে, এনরিচ করে, সেখানে কিন্তু একটা বড় ধরনের কন্ট্রিবিউশন কিন্তু রিহ্যাব মেম্বাররা করে থাকে তাদের প্লট সেলের মাধ্যমে। তো সেই জায়গাটা কিন্তু ফল করবে। তো সেই জন্য আমি বলেছি যে এটা একদিকে আমি বলেছি বাংলাদেশের মানুষের যে এসেনশিয়াল নিডস আছে, তার মধ্যে কিন্তু আবাসন একটা। সেই আবাসন সেক্টরকে যদি গুরুত্ব না দেওয়া হয়, তাহলে কিন্তু এটা আস্তে আস্তে করে কিন্তু আমাদের সেক্টরটা ধ্বংস হয়ে যাবে, ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি ধ্বংস হবে, একই সাথে দেশের কিন্তু অর্থনীতি, দেশের জিডিপি কিন্তু মারাত্মকভাবে হিট করবে। এই বিষয়টি গভর্নমেন্টকে অবশ্যই আমাদেরকে দেখতে হবে। জি, এবার জি আমি একটু পরবর্তী প্রশ্নতে যেতে চাই, এই কারণে যেতে চাই যে আপনি আমাকে আমাদের অনুষ্ঠানে একবার বলেছিলেন যে এবং রিহ্যাবের সাথে যারা রিলেটেড রয়েছে তারা প্রায় এই কথাটি বলে যে সরকার বিশাল বড় উন্নয়ন প্রকল্প নেওয়ার, মানে এবছরও তারা উন্নয়ন প্রকল্পের বরাদ্দ বাড়িয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে রিহ্যাবকে এর সাথে সংশ্লিষ্ট করা যায় কিনা। ক্রাইসিস মোমেন্টে এক ধরনের ধরেন 2 পক্ষই সুবিধা পেল। রিহ্যাব ট্রাস্টের জায়গায় আছে, তার সমস্ত সার্টিফিকেট রয়েছে, যারা তারা মেম্বার রয়েছে, আবার সরকারেরও কিছুটা খরচ হয়তো বা বাঁচবে যদি আপনাদের সাথে উন্নয়ন প্রকল্প
প্রকল্পে এক ধরনের সমন্বয় করা যায়, সেই বিষয়ে কি আপনাদের সাথে সরকারের কোনো কথা হয়েছে? দেখুন, আমরা যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে কয়েকদিন আগে মিটিং করেছি, আমরা আমাদের ব্যাংকিং সেক্টর নিয়ে, আমাদের দীর্ঘমেয়াদী ঋণের বিষয়টা নিয়ে আমরা আমরা একটা প্রস্তাবও দিয়েছি যে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট, ইটস সিমস লাইক এ বন্ড, এটা দেশের বাইরেও আছে, তো সেটা আমরা প্রস্তাব দিয়েছি। তো আমরা এই বিষয় নিয়ে কথা বলেছি, কিন্তু যেটা সবচেয়ে বেশি যেটা দরকার, আপনি যেটা বলেছেন পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, আপনি বলেছেন যে এতে খরচ বাড়বে। নো, খরচ বাড়বে না, খরচ আরো কমবে। আপনি দেখেন দীর্ঘ 16 বছরে যে আমাদের অতীত সরকার যে সময়টা চালিয়েছেন, আপনারা জানেন দেশের লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে, সেখানে টেন্ডারবাজি হয়েছে, চাঁদাবাজি হয়েছে, এবং একটা প্রজেক্টের ব্যয় হয় কথার কথা 100 কোটি টাকা, সেখানে বরাদ্দই রাখা হয়েছে 500 কোটি টাকা, সেভাবে তছরূপ করা হয়েছে। আমরা বিশ্বাস করি যদি পিপিপি মডেল কাজ করা হয়, সরকারের খরচ কমবে, সরকারের খরচ বাড়বে না। আমি আরেকটি স্পষ্ট করে বলতে চাই যে আপনি শুধু বাংলাদেশ নয়, দুনিয়ার কোথাও কিন্তু রাষ্ট্র ব্যবসা করে না। রাষ্ট্র হচ্ছে জনগণের সেবা দেবে, আমাদের কাছে ট্যাক্স নেবে, ভ্যাট নেবে, নিয়ে রাষ্ট্র সেটাকে ইনসাফ ভিত্তিক জনগণের যে চাহিদা আছে সেই চাহিদা এবং সেবা তারা প্রোভাইড করবে। এটা হচ্ছে রাষ্ট্রের কাজ। কিন্তু দুর্ভাগ্য, আমি দেখেছি রাষ্ট্রের কোনো কোনো অর্গান কিন্তু ব্যবসা করছে। আমরা সেটা চাই না যে রাষ্ট্র ইটসেলফ ব্যবসা করুক। রাষ্ট্র যদি স্বচ্ছতার সাথে ট্রান্সপারেন্ট ওয়েতে যদি এই কাজটি করে, অনেক মেগা প্রজেক্টের খরচ কিন্তু অনেক কমে যাবে। আমি বলবো যা বরাদ্দ সেটাও অনেকটা লাগবে না। আমি আপনাকে আরেকটা কথা স্পষ্ট করে বলতে চাই, এই বাজেটে যে বিশাল অঙ্কের ঘাটতি দেখানো হচ্ছে, এই ঘাটতি কিন্তু পূরণ করা হবে মূলত হচ্ছে ব্যাংক ঋণ অথবা বিদেশি ঋণের মাধ্যমে। কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই, যদি সততার সাথে, দক্ষতার সাথে যদি এই বাজেটকে ব্যয় করা হয়, তাহলে বাজেটের যতগুলো কাজ লেখা হয়েছে সবগুলো কাজই করা যাবে, কিন্তু কোনো টাকা ধার করতে হবে না, ঋণ করতে হবে না, শুধুমাত্র দুর্নীতি বন্ধ করতে হবে, শুধুমাত্র চুরি বন্ধ করতে হবে, তাহলে দেখবেন যে বাজেটে কোনো ঘাটতি থাকবে না ইনশাআল্লাহ। জি, আমি আপনার কাছে 1 মিনিট একটা উত্তর চাই, আমার অনুষ্ঠানের একদম সময় শেষ। সেটা হচ্ছে সাধারণ গ্রাহক বা সাধারণ যারা ভোক্তা রয়েছেন তাদের থেকে এই প্রশ্নটা করছি। মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তদের জন্য ফ্ল্যাট কেনার সুযোগ কি এই বাজেটে এখন পর্যন্ত যে বার্তা আপনারা পেয়েছেন সেটি কি থাকছে? ঋণের সুবিধাটা কি আপনারা নিশ্চিত করতে পারবেন বলে মনে করেন? বাজেটে নিশ্চিত করা হবে? আমরা আশাবাদী। মাননীয় গভর্নর মহোদয় আমাদেরকে বলেছেন যে এই বিষয়গুলো আলোচনায় আছে এবং গভর্নমেন্টের কনসিডারেশনে আছে। গভর্নমেন্ট চাচ্ছে যে বিভিন্ন মেকানিজম করে যে যাতে আবাসন, অ্যাটলিস্ট প্রথমবার যিনি আবাসনের অর্থাৎ প্রথম দিন একটা ফ্ল্যাট কিনবেন, প্রথম দিন একটা বাড়ি করবেন, তিনি যেন সাপোর্টটা পায়। দ্বিতীয় হচ্ছে একটা প্রস্তাব আমরা দিয়েছি যে ডিসেন্ট্রালাইজ, সব মানুষ ঢাকা চলে আসছে, আমরা বললাম যে আপনি জেলা উপজেলা বাড়ি করার জন্য আপনি 2% 3% সার্ভিসেস লোন দেন, তাহলে মানুষ উৎসাহিত হয়ে জেলা এবং উপজেলায় বাড়ি করবে। এই প্রস্তাবগুলো উনি পজিটিভলি নিয়েছেন। আমি বিশ্বাস করি এই বাজেটে এই বিষয়গুলো আসবে এবং মানুষের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্য যারা আছেন তাদের ক্রয় ক্ষমতার মধ্যেই ফ্ল্যাট বা প্লট চলে আসবে বলে আমি আশা করি। অসংখ্য ধন্যবাদ রিহাব সভাপতি, আপনি আমাদেরকে সময় দিয়েছেন এই জন্যে। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আমরা কথা বলছিলাম রিহ্যাবের প্রেসিডেন্ট তার সাথে, এবং আমরা কথা বলছিলাম আসন্ন বাজেট নিয়ে এবং আবাসন খাতের অবস্থান নিয়ে ডক্টর মোহাম্মদ আলী আফজালের সাথে। এবং সময় হলো একটা বিরতি নেবার। দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবে 21শে বিজনেসের আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21শের সঙ্গেই থাকুন।